হচ্ছে প্রাইমারি ডিপোজিট। ব্যাংক কি করবে? যদি এটা 1000 টাকাই হয়, ধরে নাও 1000 টাকা। 1000 টাকা দিয়ে বোঝাই, তারপর 100 টাকা দিয়ে বুঝবো। প্রাইমারি ডিপোজিটে কি হচ্ছে, আ ব্যাংক তখন কি করবে? ব্যাংকের কাছে 1000 টাকা এসছে, এবার এই 1000 টাকা নিয়ে ব্যাংকের তো কোনো প্রফিট আছে। ব্যাংক তো আমাকে কি দেবে? সুদ দেবে। আমি 1000 টাকা দিয়েছি, ব্যাংক আমাকে সুদ দেবে। ব্যাংক কিভাবে সুদ দেবে? এই টাকাটা অন্য লোককে কি দিয়ে দেবে? লোন দিয়ে দেবে। সে সুদ দেবে, সে আবার ব্যাংক আবার আমাকে সুদ দেবে। তো এবার ব্যাংককে কি করতে হবে? এই 1000 টাকাটাকে অন্য লোককে লোন দিতে হবে। ঠিক তো? সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার? হুম, চালু হ্যাঁ, পাতা হ্যাঁ। আমি একটুখানি শেয়ার করে নিই। কে ভিডিও দেখছো, কোথা থেকে দেখছো একটু বলবে? কারা ক্লাস 12 এ পড়ো বা কলেজের 5th সেমিস্টারে পড়ো আমাকে বলবে। ব্যাংক কি করবে? ব্যাংকের পুরনো একটা মানে হিস্ট্রি থেকে ব্যাংকের একটা ধারণা হচ্ছে যে আমিও ব্যাংকে টাকা রেখেছি, তুমিও রেখেছো, অনেকেই টাকা জমা রেখেছে। সবাই টাকা তুলতে যাবে না। কতজন টাকা তুলছে সেটা পারে? মানে আমি আগের দিন কালকে বলছিলাম যে কালকে আগের ভিডিওতে বলছিলাম যে এ ব্যাংকে জমা রেখেছে 1000 টাকা। আর বি ব্যাংকে কি দিয়েছে? একটা সম্পত্তি দিয়েছে যেটার জন্য সে 1000 টাকা লোন পেয়েছে। এবার ধরো বি 1000 টাকাটা তুলে নিয়েছে। এবার এও গিয়ে বলছে, "ভাই আমার 1000 টাকাটা রিটার্ন করো। আমার এক্ষুনি দরকার।" তো ব্যাংকে কি করতে হবে? ব্যাংক একেও টাকাটা রিটার্ন করবে। কিভাবে করবে? তো ব্যাংক ১ম এ যেটা করছে সেটা দেখো। সেটা বলছে ব্যাংকের একটা ওই হিস্ট্রি থেকে ব্যাংক জানে আগে যারা টাকা দিয়েছে সেখান থেকে ব্যাংকের একটা ধারণা হয়েছে। ধারণা বলতে এটা মোটামুটি ঠিকঠাক যে 10% লোক টাকা তুলবে। যারা প্রাইমারি ডিপোজিট করেছে তাদের মধ্যে 10% লোক টাকা তুলবে। ঠিক আছে? এইটাকে বলছে, তাই জন্য ব্যাংক কি করবে? নিজের কাছে 1000 টাকার 10% কত? বলো? ১০০ টাকা। ১০০ টাকা নিজের কাছে রাখবে। এটাকে বলা হবে ন্যূনতম নগদ মজুদ। মিনিমাম ক্যাশ রিজার্ভ। ঠিক আছে? আর বাকি ৯০ টাকা হুম, কেউ কিছু লিখেছে? হ্যাঁ, আ কি ত্রিদীপ্তা ম্যাম প্লিজ ক্যালকাটা ইউনিভার্সিটির 2nd সেমিস্টারের ফাইনাল সাজেশন দেবেন। দিয়ে দিয়েছি। ফাইনাল সাজেশন দিয়ে দিয়েছি। আমাদের এক্সাম নভেম্বরের ৪ তারিখ থেকে স্টার্ট। প্লিজ ম্যাম লাস্ট মিনিট সাজেশন দিয়েছি তো? লাস্ট মিনিট সাজেশন দিয়েছি। আচ্ছা। এরপরে বলছে যে এবার এই ১০০০ টাকা থেকে আমরা মাইনাস ১০০ টাকা করলে পড়ে থাকছে কত টাকা? ৯০০ টাকা। এই ৯০০ টাকাটাকে কি বলবে? এটা রাখ, তুই কাজ কর। দিয়ে দে। কেটে দে। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, কি বললাম? বলো হচ্ছে ৯০০ টাকাটাকে আমরা কি বলবো? ৯০০ টাকাটাকে আমরা বলবো ব্যাংকের অতিরিক্ত মজুদ। ব্যাংকের অতিরিক্ত মজুদ। এক্সেস রিজার্ভ। ঠিক আছে? ইংলিশে বলছে এক্সেস রিজার্ভ। রাহুল আজকে দেখ আসলো না। ঠিক আছে?
ব্যাংক কি করছে? পুরো টাকাটাকে, এই তোরা দেখতে পাচ্ছিস সবাই? অসুবিধা হচ্ছে দেখতে? মাঝে মধ্যে হেজিং হয়ে যাচ্ছে আর আপনার কথাটা কেটে যাচ্ছে। এখন দেখতে যখন পাচ্ছিস? নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। এখন দেখতে পাচ্ছিস? ঠিক আছে, ঠিক আছে। কি বললাম? ব্যাংক তাহলে কত টাকা লোন দেবে? ব্যাংক এই ৯০০ টাকা লোন দেবে। এই ১০০ টাকা নিজের কাছে রাখবে। ক্লিয়ার সবার কাছে? ব্যাংক বলছে আমরা এই ১০০ টাকাটা নিজের কাছে রাখবে যাতে অন্যকে দিতে পারে। না, যে টাকা জমা দিয়েছে তাকে যাতে রিটার্ন করতে পারে। মানে সবাই টাকা তুলতে Yes. যাবে না। সবাই টাকা সবাই যে আমি ১,০০,০০০ টাকা জমা দিয়েছি মানে আমি কালকে গিয়ে ১,০০,০০০ টাকা তুলে নিয়ে আসবো এটা নয়। আমি 10% টাকা তুলতে পারি। বুঝলে কি বললাম? মানে এটা একটা মানুষের ক্যারেক্টার। যে মানুষ ব্যাংকে টাকা জমা রাখে জমানোর জন্যই। পুরো টাকাটা তুলে নেবে না। কারেন্ট ডিপোজিটটা তুলে নিতে পারে। তাই কারেন্ট ডিপোজিটটা নিয়ে ব্যাংক কোন কাজ করবে না। জেনারেলি। সেভিং ডিপোজিটটাকে নিয়ে কাজ করবে। কারেন্ট ডিপোজিটটা নিয়ে ব্যাংক বেশি কিছু কাজ করবে না। কারণ কারেন্ট ডিপোজিটটা কি করতে পারে? যে কেউ যখন তখন তুলে নিতে পারে। তাই কি করে ব্যাংক? যখন লোন দেয় অথবা তুমি যখন ব্যাংকে যাবে তোমার নামে একটা সেভিংস ডিপোজিটই খোলে। কারেন্ট ডিপোজিট নয়। তুমি বললে তারপরে কারেন্ট ডিপোজিট। বোঝা গেল? চলো। এবার আমরা বলছে যে যে ব্যাংক তার বাড়তি জমাটাই নগদ আকারে ঋণ দিচ্ছে না। ব্যাংক নতুন আমানত সৃষ্টি করে সেই আমানত অর্থ ঋণ গ্রহণকারীর আমানত হিসাবের খাতায় জমা দিচ্ছে। বলছে যে ব্যাংক বলছে আমরা বলছি না যে ব্যাংক তার বাড়তি জমাটাই নগদের ঋণ আকারে দিচ্ছে। আমরা বলছি যে ব্যাংক নতুন আমানত সৃষ্টি করে সেই আমানত অর্থ ঋণ গ্রহণকারীর আমানত হিসাবের খাতায় জমা দিচ্ছে। ব্যাংক কাজটা করছে কিন্তু এর টাকা নিয়ে বিকে দিচ্ছে। কিন্তু ব্যাংক বলছে না সেটা। ব্যাংক বলছে না আমি কি ক্রেডিট ক্রিয়েট করছি। এবার এই ক্রেডিট ক্রিয়েট ব্যাপারটা আসলে কি? কয়েকটা অনুমান রয়েছে। অনুমানগুলো আমি মুখে বলছি, লিখছি না। খুব একটা লেখার প্রয়োজন নেই। কারণ এটা লিখতে গেলে আমাদের বোর্ডে জায়গাই পাবো না আর। ঠিক আছে? ১ম হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এখানে লটস অফ ব্যাংক আছে। প্রচুর লার্জ নাম্বার অফ ব্যাংকস। ঠিক আছে? A, B, C, D করে ইনফাইনাইট টাইমস অফ ব্যাংক আছে। ওকে? সেকেন্ড আমরা ধরে নিচ্ছি ব্যাংক তার কাছে কত টাকা নিজের কাছে জমা রাখছে? কত পার্সেন্ট টাকা নিজের কাছে জমা রাখছে? বলো? 10%. 10%. আচ্ছা, নেক্সট আমরা বলছি যে ব্যাংক পুরো টাকাটা, যে এই যে ৯০০ টাকা, এই ৯০০ টাকা পুরোটাই কি করছে? লোককে ঋণ দিয়ে দিচ্ছে। এবার তোমরা ভাবো যে ব্যাংকের কাছে ৯০০ টাকার দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু সেই ব্যাংকে কেউ ঋণ নিতে যাচ্ছে না। তাহলে তো তার ৯০০ টাকাটা ব্যাংকের মধ্যেই পড়ে থাকবে। তাই তো? তাহলে সেই লোককে সুদ দেবে কি করে? এ তো আরো চাপ। এখানে আরো একটা জিনিস তাই জন্য ধরে নেওয়া হচ্ছে যে প্রচুর লোক লোন চাইছে। মানে ব্যাংক যতটা ক্রিয়েট করছে, যতটা তার কাছে ক্ষমতা, তার ততটা লোক কি করছে? লোক ততটা ঋণ নিতে চাইছে। আচ্ছা, নেটওয়ার্কে কি আরেকটু ইস্যু হচ্ছে? নেটওয়ার্কের আরেকটা প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, ম্যাম। ঠিক করে দিচ্ছি। এক্ষুনি ঠিক করে দিচ্ছি। দেখো এবার দেখা যাচ্ছে, তাই তো? দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, ম্যাম। এবার কি বলছে যে আমরা ধরেই নিচ্ছি যে ব্যাংক যত টাকা কি করতে পারছে, এই আ এক্সেস রিজার্ভ করতে পারছে, তত টাকাই লোন দিতে পারছে। তত টাকাই লোকে লোন চাইছে। এগুলো সবই ধরে নেওয়ার বিষয়, অনুমান। আমরা বলেইছি অনুমানগুলো ক্রিটিসিজম পরবর্তী সময়ে আমরা দেখব। তারপর বলছে ব্যাংক উম ব্যাংকের ঋণের যথেষ্ট চাহিদা রয়েছে। এই সাউন্ডটা ঠিকঠাক? ওকে, ঠিক আছে, ঠিক আছে। বন্ধ করো। ঠিক আছে? ব্যাংক যথেষ্ট ঋণের চাহিদা রয়েছে। ব্যাংক ঋণ দেওয়ার সময় সুদের হার যেটা দিচ্ছে, ব্যাংক ঋণ দেওয়ার সময় সুদের হার যেটা দিচ্ছে সেটাও অ
ঠিকঠাক, মানে সেটা হচ্ছে কোনো পরিবর্তন হচ্ছে না, সেটার কোনো পরিবর্তন হচ্ছে না। এই ফোনটাতে কিছুই নেই, তারপরেও বলছে কি যে হ্যাঁ, একটা চালিয়ে মিলিমিটার থেকে মিটারে কে সেন্টিমিটারে কিভাবে মিলিমিটার থেকে সেন্টিমিটার মিলিমিটার থেকে সেন্টিমিটার, মিলি মিটার থেকে সেন্টিমিটার এই তো ইন্টু মিটার, ডেসি, সেন্টি, মিলি, তাহলে 10 দিয়ে মিলি থেকে সেন্টি তো, তাহলে মিলি থেকে সেন্টি হলে 10 দিয়ে ডিভিশন। আবার নেটওয়ার্কের একটা ইস্যু হচ্ছে, আজকে নেটওয়ার্ক ইস্যুটা একটু বেশিই হচ্ছে বলে মনে হচ্ছে। হুম, কিটা বন্ধ করে দিবি? একটা না না, তুই কি আমার নেট থেকে চালাচ্ছিস? হ্যাঁ, বন্ধ করে দিয়েছি আমি। দেখো এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওকে, এবার বলছে যে এখানে আমরা বুঝবো যে কিভাবে ব্যাংক নতুন আমানত সৃষ্টি করছে। তোমাদের তোমরা যারা জয়দেব সরকারের বই কিনেছো সেক্ষেত্রে আমরা দেখবো যে জয়দেব সরকারের কিন্তু প্রচুর পরিমাণে অনেক কিছু লেখা আছে। তো আমরা সেই লেখাটা অতটা আগে যাচ্ছি না, আমরা একেবারে ডিটেলসে যাচ্ছি। যে ধরো 100 টাকা প্রথমে জমা করছে কোন একটা ব্যাংক, সে 10% নিজের কাছে রাখবে, মানে 10 টাকা নিজের কাছে রেখে বাকি কত টাকা থাকবে? 90 টাকা। ধরো আমি ব্যাংকে টাকা জমা রেখেছি, ব্যাংক কি করলো? ব্যাংক অর্পিতাকে 90 টাকা ঋণ দিয়ে দিল। অর্পিতা ওই 90 টাকা নিয়ে কি করবে? অর্পিতা এই 90 টাকা নিয়ে খরচ করবে। সেটা হতে পারে সে ব্যবসা করতে পারে বা অন্য কোনো জায়গাতে খরচা করতে পারে। তো অর্পিতার টাকাটা যেখানে খরচা হলো, ধরো জয়শ্রীর কাছে খরচা হয়েছে, জয়শ্রী হয়তো বসেছিল যে কবে আমার কাছে এই টাকাটা আসবে, এটা বিক্রি করবো, কোনো একটা জিনিস বিক্রি করলো, টাকাটা আসলো, জয়শ্রী সেই টাকাটা নিয়ে চলে গেল অন্য কোনো ব্যাংকে। এই এ ব্যাংকে যাবে সেরকম কোনো কথা নেই, অন্য কোনো ব্যাংকে গেল, বি ব্যাংকে গেল, বি ব্যাংকে গিয়ে 90 টাকাটাকে জমা। বি ব্যাংক তখন কি করলো? আবার 10% টাকা নিজের কাছে রাখলো, 10% মানে 9 টাকা নিজের কাছে রাখলো। তাহলে ও কত টাকা এখন ওর কাছে এক্সেস রিজার্ভ কত? 81 টাকা। ক্লিয়ার? ওর কাছে এক্সেস রিজার্ভ 81 টাকা। এই 81 টাকা সে কি করলো? অন্য লোককে হচ্ছে কি বলে, জয়শ্রী ধরো বর্ণালীকে দিয়ে দিল, মানে বর্ণালীকে দিয়ে দিল না, যে বর্ণালী ধরো ব্যাংকে গিয়ে বললো যে আমার লোন লাগবে। এবার সি, সে সে খরচ টরচ করে 81 টাকা অন্য কোনো ব্যাংকে জমা করলো, সেখান থেকে আবার 10% রাখলো, 10% রাখলে 8.1, 8.1 যদি আমি মাইনাস করি তাহলে কি হবে? 72.9। তো এইরকম ভাবে চলতেই থাকে ইনফাইনাইট টাইম। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার কিনা বলবে? মা আরেকবার বলবেন, এত কাটাকাটি শোনাচ্ছি তো বুঝতে পারিনি। প্রথমে আমি 100 টাকা জমা রেখেছি, ঠিক আছে? এবার 100 টাকা জমা রেখেছি আর জয়শ্রী ব্যাংকে গিয়ে বলছে তার লোন লাগবে। তো ব্যাংক তাকে কত টাকা লোন দেবে? ব্যাংক নিজের কাছে 10 টাকা রেখে দিয়ে 90 টাকা লোন দিল। বোঝা গেছে? এবার জয়শ্রী টাকাটা নিয়ে খরচা করলো, খরচা করে তোমার কাছে খরচা করে দিল। তুমি বললে যে এই টাকাটা আমি ব্যাংকে রাখবো, তুমি রেখে দিলে ব্যাংকে। তুমি ব্যাংকে কত টাকা রাখলে? অন্য কোনো ব্যাংকে 90 টাকা রাখলে। সেই বি ব্যাংক কি করবে? তার 10% টাকা নিজের কাছে রাখলো, মানে 9 টাকা নিজের কাছে রেখে 81 টাকা লোন দেওয়ার ব্যবস্থা করলো তোমার কাছ থেকে। ধরো এবার ওই বি ব্যাংক থেকে ধরো বর্ণালী বললো যে আমার লোনটা লাগবে, সে নিয়ে নিল, নিয়ে সে হয়তো খরচা করলো সোহেলির কাছে, সোহেলি কি করলো? সে টাকাটা গিয়ে সি ব্যাংকে জমা দিল। এরকম ভাবে কন্টিনিউ চলবে। বুঝলে? হ্যাঁ হ্যাঁ বুঝলাম। তাহলে টোটাল ক্রিয়েশন কত টাকা হলো? টোটাল ক্রিয়েশন দেখো, আমাদের প্রথমে
হচ্ছে 100 টাকা থেকে। 100 টাকা প্লাস 90 টাকা প্লাস 81 টাকা প্লাস 72.9 এরকম ভাবে চলতে থাকবে ইনফাইনাইট টাইম পর্যন্ত। এই জায়গাটা সবার কাছে ক্লিয়ার? খুব মন দিয়ে বুঝবে। একটু লাস্টের দিকটা একটু চাপ হতে পারে, যদি তোমাদের কোনো জায়গাতে মনে হয় যে বুঝতে পারছো না, আমাকে কিন্তু ইন্টারাপ্ট করবে। এবার আমরা যেটা করবো 100 প্লাস এটাকেও 100 দিয়ে গুণ করবো, করে 9/10 করে দেবো। 90 কে লিখেছি 100 গুণ 9/10 লেখা যাবে? 90 কে লিখেছি কি 9/10, 100 গুণ 9/10 লেখা যাবে? তোমরা যদি বুঝতে পারো তাহলে থামস আপ। ওকে, তাহলে এর পরেরটা আমরা লিখতে পারি 100 গুণ 81/100 লিখতে পারি। 100 100 কেটে গিয়ে 81 থাকবে। 81 কে লিখেছি 100 গুণ 81/100। এটাও সবাই বুঝতে পেরেছো? বলো, এটাও সবাই বুঝতে পেরেছো? ওকে, তারপরেরটা আমরা কি লিখবো 100 গুণ 72.9। পয়েন্ট যদি 9 হয় তাহলে আমরা 100 100 কেটে গেল 72.9, আমি পয়েন্টটা দিইনি, তাই জন্য এখানে 1000। এটা 1000 কেন হলো বুঝতে পেরেছো? 1000 কেন হলো বুঝতে পেরেছো? ওকে, এইবার আমাদের এটা কন্টিনিউ চলবে, আর এর পরের ক্যালকুলেশনটা করব না। আপাতত রাখো ওখানে। খবর কি, এখান থেকে 100 কমন নিল, 100 কমন নিলে থাকছে 1 যোগ 9/10 যোগ 81/100 যোগ 729/1000 প্লাস চলতে থাকবে ইনফাইনাইট টাইম পর্যন্ত। ঠিক আছে, আমরা উপর দিকটা মুছি। কেন উপর দিকটা মুছলাম? তার কারণ নিচের দিকটা করলে না আমাদের এখনো অনেকটা জিনিস করতে হবে, তাই উপর দিকটা মুছেই দিলাম। এবার ইজিক্যাল টু কতটা উপরে দেখা যাচ্ছে, এতটা উপরে আমি একদম উপরে লিখছি কারণ অনেকটা জায়গা। 100 এইটাকে আমরা যেটা করব 100 গুণ 1 প্লাস 9/10 প্লাস 9/10 এর হোল স্কয়ার লিখতে পারি কি? হোল স্কয়ার কি লিখতে পারি? এই 81/100 কে 81/100 কে লিখতে পারি? ইউটিউবে যারা দেখছো তারাও কমেন্ট করবে প্লিজ, যারা লাইভ দেখছো তারা কমেন্ট করবে। আমরা 81/100 কে 9/10 এর হোল স্কয়ার লিখতে পারি। ওকে, নেক্সট এইটাকে 729 মানে 729 বাই, এটা ছিল 1000, 729/1000 ছিল, আমি এখানটা 1000টা লিখে দিই, কারেকশন করবে 1000। এটাকে আমরা কি লিখতে পারি 9/10 এর কিউব লিখতে পারি, কারণ 9 এর কিউব হচ্ছে 729। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? এটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও। মিম কি আর আছে? শেষ? ওটা মেয়েকে দিয়ে দাও না, এটা লিখতে চাইছো তো। ওই যেটা হচ্ছে রাহুল, ওটা রাহুলের পেনও নিয়ে নিয়েছে। বাবা বাবা, না কিছুই খাবো না, বিস্কুট দাও। চায়ের পাতাটাও তো বাইরে থেকে এসছে, চায়ের কাপটাও তো বাইরে থেকে এসছে। চল এইবার 100। আচ্ছা, এখানে আমরা এবার একটা ফর্মুলা শিখব। যদি আমাদের এই অদিতি বলবি অসীম শ্রেণী পড়েছিস? ভালো আছিস? দাও।
অদিতি অসীম শ্রেণী পড়েছিস? 11 হয়তো ছিল। অঙ্ক অঙ্ক এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে 1/1 মাইনাস a। এবার আমাকে বলো এই যে এই সিরিজে a ইকুয়াল টু কি আছে? a ইকুয়াল টু কি আছে? এই পরের অঙ্কটা কর। হবে হবে কর। তারপরটা কর। সব দিকে নিয়ে এক্সাম্পল দেখে কর। 9/10। 9/10 9/10 9/10 ওকে। তো আমরা এই 9/10 এটাকে কি করতে পারি? 1 মাইনাস 9/10। তো এইটা আমরা লিখতে পারি 1/1 মাইনাস 9/10। চলো ক্যালকুলেশন করি এবার। হ্যাঁ ঠিক আছে। হলো দেখো জমা পড়েছিল মাত্র 1000 টাকা। মানে আরবিআই যদি নোট ছাপিয়ে থাকে সেটা সরি 100 টাকা। সেই 100 টাকাটাকে ব্যাংক কি করছে? লোন দিয়ে 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 সেটা টোটাল ক্রেডিট কত টাকা ক্রেডিট ক্রিয়েশন করতে পারলো? 1000। কত গুণ? 10 গুণ। 10 গুণ। এটা ডিপেন্ড করছে ম্যাম ওই ব্যাংকটা তৈরি করলো না ওভারঅল হলো? সব ব্যাংক মিলে। সব ব্যাংক মিলে তৈরি তারপরে এটা করলো। কোথায় যাবে? হুম হুম। তারপরে 1000 টাকাটা কোথায় যাবে? কোথাও যাবে না। আরবিআই তৈরি করেছিল 100 টাকার হয়তো একটা নোট, ঠিক আছে? কিন্তু দেশে অর্থের যোগান কত টাকার হয়েছে? 1000 টাকা। বুঝলে? হ্যাঁ। আসলে যেই টাকাটা জমা রাখছে সে কিন্তু যারা টাকা জমা রাখছে তার ওই 10% লোক টাকাটা খরচা করছে না বলেই এই ক্রিয়েশনটা করতে পারছে, নাহলে কিন্তু করতে পারতো না। বুঝলো? আর আমরা 1000 ইকুয়াল টু কি লিখতে পারি? এই ফর্মুলাটা এখান থেকে লিখতে এই উপরে কিছু হলো নেই নেই না। এটা কর, এই অঙ্কটা কর। ওটা তো পারবি। হুম। আমি কি করলাম? এই 1000 টাকা ইকুয়াল টু এটা লিখলাম। এই ক্যালকুলেশনটা করেছি ঠিক কথাই, বোঝানোর জন্য আমি এখান থেকে নিলাম। কারণ আমার এ হয়েছিল ওই ক্যালকুলেশন করে বেরিয়েছিল 9/10 9/10 পর্যন্ত নিলাম, ঠিক আছে? তো 9/10 কে আমরা আরেকটু অন্যভাবে কি লিখতে পারি?
আর ইজ টু কত হবে? এত দেরি কেন রে? বলে গিয়েছি না? হ্যাঁ হ্যাঁ তুই বলেছিস। 1 মাইনাস আর ইজ ইকুয়াল টু যদি 9/10 হয় তাহলে আর এর ভ্যালু কত বলো? ওয়ান বাই টু 19/10। না করে দেখাই। দেখো 1 মাইনাস 9/10 ইজ ইকুয়াল টু আর। আরটা মাইনাসে আছে ওইদিকে নিয়ে চলে গেল প্লাস হয়ে গেল। 9/10 প্লাসে আছে মাইনাস হয়ে গেল। তাহলে আর এর ভ্যালু কত হলো? বোঝা গেছে? ওকে পেন ফেলে রাখি। এটা বুঝতে পারলে কিনা বলবে। তাই কি হলো? সেই পেন আমি নিয়ে নিচ্ছি। রাহুল কোথায়? রাহুল বলো এটা বুঝতে পারলে কিনা বলবে। কে কে বুঝতে পারোনি বলবে, আমি বোঝাবো। জয়শ্রী, বর্লি, জয়লি, অদিতি। আরে বাস তোরা তো সব বুঝে গেছিস। 9/10 এর জায়গায় আমি কি লিখেছি? 1 মাইনাস 1/10 ইজ ইকুয়াল টু 9/10। আর আর মানে 1/10 তো করলো না। ঠিক আছে, তাই 9/10 এর জায়গায় 1 মাইনাস 1/10 করলাম। এবার এই রাফটা সবার হয়ে গেছে নাকি রাফটা করনি? যদি কেউ রাফটা না টুকে থাকো স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা কয়েকটা জিনিস লিখবো। ডেল্টা ডি। ডেল্টা ডি হচ্ছে মোট আমানত সৃষ্টির পরিমাণ। মোট আমানত সৃষ্টির পরিমাণ। আমি কি অপ? আমি তো ছোট মা। বলো ছোট মা। না মোট আমানত সৃষ্টির পরিমাণ। টোটাল ক্রিয়েশন অফ টোটাল ডিপোজিট বা টোটাল অ্যামাউন্ট অফ ডিপোজিট। প্রাথমিক আমানত প্রাইমারি ডিপোজিট। বলো প্রাইমারি ডিপোজিট। ঠিক আছে,
ন্যূনতম জমার অনুপাত। রেশিও অফ মিনিমাম রিজার্ভ। রেশিও অফ মিনিমাম রিজার্ভ। ঠিক আছে, ইংলিশে এরা লিখছো, লেখো রেশিও অফ মিনিমাম রিজার্ভ। এটা কত দেওয়া হয়েছে? 10%। 10% মানে রেশিওতে করলে 1/10। আচ্ছা, এটা কত হয়েছে? এটা হয়েছে 1000। আর প্রাইমারি ডিপোজিট কত? প্রাইমারি ডিপোজিট কত? প্রথম একদম প্রাথমিক 100। এবার যদি এরকম ভাবে লিখি, এটা লিখতে পারি। দেখো কি করেছি, এইগুলোকে 1000 এর জায়গায় বসিয়ে দিয়েছি ডেল্টা ডি, 100 এর জায়গায় ডেল্টা জেড, আর এর জায়গায় এই হচ্ছে 1/10 এর জায়গায় আর। দেখো বুঝতে পারলে কিনা বলো, কে কে বুঝতে পারোনি বলবে, আমি একবার বোঝাবো যদি না বুঝতে পারো। হুম, কেউ তুই আরটা একবার বলবেন? ন্যূনতম জমার অনুপাত। আমরা ন্যূনতম জমা কত পার্সেন্ট নিয়েছি? 10%। তো 10% কে আমরা যদি অনুপাতের হিসাবে নিই তাহলে কি হচ্ছে? 10%, 10/100। 10% মানে কি? 10/100 কাটাকুটি করে 10 আর 100 কাটাকুটি করে 1/10। হ্যাঁ, বুঝতে পেরেছি এবার। নিচের ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলাম, তাহলে কি থাকলো? ওটা মাইনাস প্লাস। প্লাস হয়ে গেল। দেখো কি লিখলাম? তোমার নিচের জায়গাটা দেখা যাচ্ছে না। ও সরি, দেখো এবার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ব্যাপারটা কিরকম হলো? আপনি ডেল্টা জেড সমান 1/r ইন্টু ডেল্টা জেড ভুল লিখলেন করেছি, কেন? ভুল করেছি। ডেল্টা ডি, ডেল্টা ডি ইজ ইকুয়াল টু 1/r ইন্টু ডেল্টা জেড। এবার ঠিক আছে, বলো। ওকে, এখানে আমরা যেটা বুঝলাম, হ্যাঁ হ্যাঁ। 1/r কে বলবো আমানত সৃষ্টির গুণক।
ইংলিশে কি বলবো? ডিপোজিট ক্রিয়েশন মাল্টিপ্লায়ার। ডিপোজিট ক্রিয়েশন মাল্টিপ্লায়ার। যদি আর বাড়ে তাহলে ডেল্টা ডি কি হবে? কমবে না বাড়বে? আর বাড়লে ডেল্টা ডি বাড়বে। কার কার মনে হচ্ছে বাড়বে? কমবে। কার কার মনে হচ্ছে কমবে? বলো। আরটা কোথায় আছে? হবে। আর যদি বেড়ে যায় পুরো পার্টটা কি হয়ে যাবে? কমে যাবে। আর বাড়লে ডেল্টা ডি কমবে। একদম সিম্পল ভাবে আমরা যদি বুঝি, ব্যাংক কত টাকা নিজের কাছে রাখছিল? কত পার্সেন্ট নিজের কাছে রাখছিল? 10%। এটা যদি ব্যাংক নিজের কাছে 5% রাখতো তাহলে কত টাকা লোন দিতে পারতো? 95 টাকা। তাহলে রোটেশনটা বেশি হতো না কম হতো? বেশি হতো। তখন ক্রেডিট ক্রিয়েশনটা 1000 টাকার থেকে বেশি হতো। আর যদি বাড়ে ডেল্টা ডি বেড়ে যাবে। এই সরি, আর যদি কমে, কি বললাম? আর যদি বাড়ে তাহলে ডেল্টা ডি কমে যাবে, আর যদি কমে ডেল্টা ডি বেড়ে যাবে। ঠিক আছে, বিপরীত সম্পর্ক রয়েছে। এটাকে আরেকটা নাম আছে ক্রেডিট ক্রিয়েশন মাল্টিপ্লায়ার। আমি এখানে ডিপোজিট ক্রিয়েশন মাল্টিপ্লায়ার লিখেছি, তোমরা ক্রেডিট ক্রিয়েশন মাল্টিপ্লায়ার শব্দটাও লিখে রাখো। ঋণ সৃষ্টির গুণক। ঠিক আছে, আমাকে কি বলার ছিল? এই কি করছিস রে? দেখো, মাল্টিপ্লায়ার বা গুণক নগদ জমার অনুপাতের অনন্য। গুণক কমা দিয়ে লিখবে, নগদ জমার অনুপাতের অনন্য হয়। Multiplier is the reciprocal of cash reserve ratio. Cash reserve ratio. ঠিক আছে, বুঝতে পেরেছো? কেন 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 অনন্য হয়? আর মানে কি বেরিয়েছিল? One-by-10। 10% মানে 10/100 is equal to 1/10, তাই তো? এটা ছিল আর। আর আমরা এখানে কি নিয়েছি? 1/r। কাকে নিয়েছি? অনন্যকে নিয়েছি, রেসিপ্রোকালকে নিয়েছি। ঠিক আছে, বোঝা গেছে? বলো। এবার বলছে, এখানে একটা টুইস্ট আছে। আমরা এখানে ধরে নিয়েছিলাম যে 90 টাকা যখন লোন দিচ্ছে, পুরো 90 টাকাটাই অন্য ব্যাংকে গিয়ে পড়ছে, তাই তো? কিন্তু এটা বাস্তবে নাও হতে পারে। যে টাকা লোন দিচ্ছে, যে নিচ্ছে লোনটা, সে পুরো টাকাটা খরচা করছে না, পুরো টাকাটা হয়তো গিয়ে ব্যাংকে পড়ছে না,
বুঝলে হতে পারে কি না বলো, বাস্তবে তো এটাই হওয়া সম্ভব। আমরা নেক্সট পরের ভিডিওতে শিখবো যে যদি পুরো টাকাটা না পড়ে, হাফ টাকা পড়ে, তখন কি হবে। ঠিক আছে? তো এতটা বুঝতে পেরেছো কিনা বলবে, যারা ইউটিউবে ক্লাস করছো দেখছিলে তারাও বলবে। আর যারা পরবর্তী সময় ভিডিওটা দেখলে তাদেরকে বলছি, যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।